নমস্কার। একজনের রিকোয়েস্টে আমি আজকে নিফটি 50 কে নিয়ে একটু অ্যানালাইসিস করছি। তাদের একটাই প্রশ্ন, নিফটি আর কতটা কারেকশন করতে পারে? তো এই প্রসঙ্গে আমি একটু ওভারভিউ দিই আপনাদেরকে যে নিফটি 26,277 থেকে এখন অবধি প্রায় 10.5% মতো কারেকশন হয়েছে। এই কারেকশনের পিছনে যে কারণ, সেই কারণটা আপনারা সকলেই জানেন। একটাই বড় কারণ, সেটা হচ্ছে এফআই তাদের স্টেক সেল করছে, কন্টিনিউয়াসলি তাদের স্টেককে সেল করছে, যে কারণে নিফটিতে এত বড় একটা কারেকশন আমরা দেখতে পেয়েছি। তো এই কারেকশনটা কতটা কন্টিনিউ করবে এই বিষয়ে কেউ কিন্তু পার্টিকুলার কোনো মতামত দিতে পারবে না। এটা ডিপেন্ড করছে ফরেন ইনস্টিটিউশন কতটা আরও সেল করবে তার উপরে ডিপেন্ড করছে। তো আমরা টেকনিক্যালি যদি একটু অ্যানালাইসিস করি, তো আমরা কি বুঝতে পারবো সেটার উপরে আমরা একটু ওভারভিউ নেওয়ার চেষ্টা করছি। কি বুঝতে পারছি এই চার্ট দেখে? আমি প্রথম কথা হচ্ছে নিয়ারেস্ট যে সাপোর্টটা আমি দেখতে পাচ্ছি, নিয়ারেস্ট সাপোর্ট আমি দেখতে পাচ্ছি 23,359। এখানে কিন্তু এই ক্যান্ডেলে একটা সুইং লো তৈরি হয়েছিল। লো তৈরি হওয়ার পরে কিন্তু নিফটি একটা আপসাইড মুভ করলো, অনেকটাই আপসাইড মুভ করলো। তারপর এইখানে একটা সাপোর্ট ক্রিয়েশন ছিল, সেই সাপোর্টটাও কিন্তু এই সপ্তাহে ব্রেক করে দিয়েছে। তো তার আগে এখানে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকেও কিন্তু স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দিয়েছে। সুতরাং ওভারঅল যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাচ্ছি পরপর যে সাপোর্টগুলো ছিল, স্ট্রং সাপোর্টগুলো ছিল, সেগুলো কিন্তু ব্রিচ করে গেছে বা ব্রেক করে গেছে পরপর, এবং ব্রেক করার পরে কিন্তু স্ট্রংলি ক্লোজ দিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে আরও কতটা ফল করতে পারে। তো আমি যদি প্রথম ক্যান্ডেলটা দেখি, প্রথম উইকলি ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা স্ট্রংনেস দেখতে পাচ্ছি। তারপর কি হলো, 2 সপ্তাহ ধরে কিন্তু এটা কনসলিডেট করলো, আবার ফল করলো, আবার 2 সপ্তাহ ধরে কিন্তু নিফটি কনসলিডেট করলো, আবার একটা ফল দেখতে পেলাম। কিন্তু তার আগে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সাপোর্টকে দেখতে পাচ্ছি, একটা নয় পরপর দুটো সাপোর্টকে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে নিফটি 23,208-এ লোয়েস্ট একটা সাপোর্ট আছে এই সুইং লোতে, এবং তার উপরে আরেকটা সাপোর্ট আছে 23,349-এ। তো এই দুটো সাপোর্টকে যদি কোনো কারণে নিফটি ব্রেক করে, তাহলে কিন্তু আরও ফল আমরা এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু 21,800 সামথিং এরকম একটা জায়গায় কিন্তু নিফটি এসে দাঁড়াতে পারে। কিন্তু ওভারঅল যে সিচুয়েশানটা, সেই সিচুয়েশানের উপর ডিপেন্ড করে এখন সম্পূর্ণই নির্ভর করছে ফরেন ইনস্টিটিউশন কতটা তারা সেল করবে। তাদের মেন্টালিটির উপরে কিন্তু এখনও মার্কেট দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কিন্তু মার্কেটে যথেষ্ট প্যানিক আছে। প্রত্যেকের মধ্যেই একটা কিন্তু প্যানিক সিচুয়েশন দেখা যাচ্ছে প্রত্যেকের মধ্যেই। হয়তো তারা ওয়েট করে আছে যে মার্কেট রিভার্স করবে, হয়তো তারা কোনো একটা স্টপ লসকে নিয়ে এখনও তারা ওয়েট করে আছে, নিফটি এই অবধি আসার পর তারা সেল করবে বা আবার নতুন করে পজিশন ক্রিয়েট করবে। তো এগুলো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এক একটা ডিসিশন, কিন্তু প্রত্যেকটা জিনিস একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশন এরা আর কতটা সেল করতে পারে। এইবার এটা বোঝার জন্য আমি একটা সিম্পল অ্যানালাইসিস করছি। দেখুন, এই ক্যান্ডেলে যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কতটা ফল হয়েছে। এই ক্যান্ডেলের যতটা ফল হয়েছে সেই পরিমাণ বা পার্সেন্টেজটা কত, 4.45%, তাই না? 4.45%। তারপর 2 সপ্তাহ কনসলিডেট করলো। এটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলছি এটা ড্রপ ক্যান্ডেল। এই দুটো বেস ক্যান্ডেল তৈরি করলো, আবার একটা ড্রপ ক্যান্ডেল তৈরি করলো। এই ড্রপ ক্যান্ডেলে দেখুন 2.71% ফল করলো, 2.71% ফল করলো। তারপর আবার 2 সপ্তাহ একটা কনসলিডেশন দেখতে পেলাম। তারপর কি দেখতে পেলাম, আর একটা ড্রপ ক্যান্ডেল দেখতে পেলাম, সেখানে কিন্তু 2.55% একটা ফল দেখতে পেয়েছি। তাহলে আমরা উপর থেকে যদি অ্যানালাইসিস করি, তাহলে কি হচ্ছে, প্রথমটা 4.45, এটা বড়সড় একটা প্যানিক সেল ছিল। তারপর এই ক্যান্ডেলে দেখতে পেলাম 2.71%, প্রায় হাফ কমে গেল। তারপর কিন্তু এখানে 2.55% একটা ফল দেখতে পেলাম। অর্থাৎ উপরে যে পরিমাণ সেলিং প্রেশারটা ছিল, সেই সেলিং প্রেশারটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা এটা সেপ্টেম্বর মাস থেকে শুরু করলে বর্তমানে নভেম্বরের লাস্ট যে উইকটা ছিল, সেই উইক অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে পার্সেন্টেজটার সেল হয়েছিল, এখন কিন্তু তার থেকে অনেক কমে গেছে, সেলিংটা অনেকটা কমে গেছে। এবার নিয়ারেস্ট সাপোর্টের কাছে কি আগামী 2 সপ্তাহে কি হতে পারে, সেটা ডিপেন্ড করছে ফরেন ইনস্টিটিউশনের উপরে, সেটা তো আমরা জানি না যে কি হতে পারে। সুতরাং আমরা এই মুহূর্তে এই দুটো সাপোর্টকে নিয়ে কিন্তু এগোতে পারি। যদি এই সাপোর্টকেও ব্রেক করে দেয়, তাহলে কিন্তু নিফটিতে আরও ফল এক্সপেক্টেড। সুতরাং এই মুহূর্তে পরপর দুটো গ্রিন ক্যান্ডেল বা বেস ক্যান্ডেল তৈরি হওয়াটা খুবই দরকার। তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, তাতে কিন্তু এই মুহূর্তে এই পজিশানে একটা বেস ক্যান্ডেল অ্যাটলিস্ট তৈরি হওয়া উচিত। যদি নেক্সট আরও ফল হতে হয়, তাহলে কি হবে, এখানে
একটা বেস ক্যান্ডেল হওয়াটা উচিত, খুবই সম্ভাবনা আছে এখানে একটা বেস ক্যান্ডেল তৈরি হবে 1 উইক ধরে একটা বেস ক্যান্ডেল, এবং সেই বেস ক্যান্ডেলটা যদি হাইটা ব্রেক করে নেক্সট উইকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু একটা আপসাইড মুভ দেখতে পারি। এবার আপসাইড মুভ দেখা গেলেও আমাদের কিন্তু নিয়ারেস্ট যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু 24,500 বা 24,480। তবে এটা ব্রেক করলে কিন্তু আমরা একটা ভালো আপসাইড মুভ দেখতে পাবো, কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু মনে হচ্ছে না। এই মুহূর্তে মনে হচ্ছে নিফটিকে একটা বেস তৈরি করা খুব দরকার, বেস এরকম টাইপের বেস তৈরি করবে এবং এর হাইটা ব্রেক করে ক্লোজিং দেবে, তবেই কিন্তু আমরা আপসাইড মুভ এক্সপেক্ট করতে পারি। এটা আমার ব্যক্তিগত ওভারভিউ, এবার আপনাদের সাথে নাও মিলতে পারে, হয়তো কোথাও ভুল হতে পারে, কারণ এই মার্কেটে কেউ 100% কারেক্ট নয়। আমরা শুধুমাত্র একটা প্রবাবিলিটির উপরে প্রেডিকশন করতে পারি, কিন্তু কখনো পারফেক্ট আইডেন্টিফাই করতে পারি না। ঠিক আছে, তো এই গেল নিফটি ফিফটির একটা অ্যানালাইসিস। তাহলে একটু সংক্ষেপে বলে দিই যে নিফটি ফিফটিতে নিয়ারেস্ট যে সাপোর্টটা আছে, সেই সাপোর্টটা কোথায় আছে, সেই সাপোর্টটা 23,350 বা 49 এরকম জায়গাতে আছে। ওই সাপোর্টটাকে যদি ব্রেক করে, তাহলে লাস্ট যে সাপোর্ট আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 23,200-তে একটা সাপোর্ট আছে, এই লাইনটা বরাবর একটা উইকলিতে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটাকেও ব্রেক করলে কিন্তু নিফটিতে অনেকটাই ফল হতে পারে। তো আরও 1,000 পয়েন্ট মতো নিফটিতে ফল হতে পারে। সুতরাং আমরা কিন্তু আশা করব যে এখানে একটা বেস ক্যান্ডেল, অ্যাটলিস্ট এরকম একটা বেস ক্যান্ডেল তৈরি হোক। বেস ক্যান্ডেল তৈরি হওয়ার পর তার হাইটাকে ব্রেক করুক, স্ট্রংলি ব্রেক করুক, তবেই কিন্তু আমরা নেক্সট যে পজিশনগুলো এগুলো আমরা কনসিডার করতে পারি বা পজিশন নেওয়ার কথা ভাবতে পারি। তো এই মুহূর্তে আমার পার্সোনাল অভিজ্ঞতা বা ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি যে এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু সুইং ট্রেড বা পজিশনাল ট্রেড এসব কোনো দিকেই যাওয়াটা ঠিক নয়। তো এই মুহূর্তে নিফটির কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কী অবস্থায় আছে। ওভারঅল কিন্তু নিফটি এখনও যথেষ্ট উইক। নিফটির মধ্যে এখনও কিন্তু কোনো রিভার্সালের কোনো ইঙ্গিত দেখা যায়নি। যদি দেখা যায় তখন অবশ্যই আবার আমরা ডিসকাশন করব এই বিষয়টার উপরে। তবে একটা সেক্টর এখনও আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে, একটা সেক্টর যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে, সেটা হলো নিফটি আইটি। নিফটি আইটিতে এখনও কিন্তু একটা বুলিশনেস বা স্ট্রংনেস আছে এর মধ্যে। সুতরাং আমরা কিন্তু এই সেক্টরটার যে স্টকগুলো আছে সেই স্টকগুলোকে ওয়াচ করতে পারি। কিভাবে আমি এটাকে ওয়াচ করব একটু দেখুন। নিফটি আইটি এই সেক্টরের যে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্টে দেখুন একদম পরিষ্কার এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটাকে কিন্তু স্ট্রংলি ব্রেকআউট দেওয়ার পর এটাকে রিটেস্ট করলো এবং আবার আপসাইড মুভ করার জন্য সে কিন্তু রেডি হচ্ছে। তার আগে দেখুন নিফটি আইটির মধ্যে এটা একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, সেই প্যাটার্নটাকে কি বলছে, এই প্যাটার্নটার নাম হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল। এই প্যাটার্নে ব্রেকআউট হওয়ার পর এটা একটা রিটেস্ট হলো, এক্সপেক্টেড যে এইভাবেই কিন্তু স্টকটা এই আইটি ইন্ডেক্সটা আবার কিন্তু মুভ করবে। কিন্তু ওভারঅল মার্কেট যেহেতু ওভারঅল মার্কেটের স্ট্রাকচার যেহেতু এখন একটু উইক আছে, যথেষ্ট উইক আছে, সেহেতু কিন্তু এই স্টকগুলোর মধ্যে নিফটি আইটি যে স্টকগুলো আছে তার মধ্যে কিন্তু একটা কনসলিডেশন দেখা যেতে পারে। এই কনসলিডেশনটা কমপ্লিট হবে কখন, যখন নিফটির মধ্যে একটা আপসাইড মুভ আমরা দেখতে পাবো, তখন কিন্তু আবার এই নিফটি আইটির মধ্যে একটা আপসাইড মুভ দেখতে পেতে পারি। ঠিক আছে, তো এই গেল একটা ওভারভিউ। তো এই মুহূর্তে নিফটি উইক, কিন্তু নিফটি আইটি যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে। তো আমরা নিফটি আইটি ইন্ডেক্সটাকে একটু ফলো করতে পারি, সেই স্টকগুলোকেও কিন্তু একটু ফলো করতে পারি, যেহেতু আইটি সেক্টরের স্টকগুলো যথেষ্ট কী দেখাচ্ছে, স্ট্রংনেস দেখাচ্ছে। ঠিক আছে, এই গেল আমার মোটামুটি একটা ওভারভিউ। তবে এই মুহূর্তে কিন্তু কোনো পজিশন ক্রিয়েট করাটা ঠিক হবে না, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।